চিনি, গুড়, ময়দা, ডিম ছাড়া বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এরকম নরম তুলতুলে স্পঞ্জ কেক আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কেকটা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 15খানা খেজুর। এই খেজুরগুলো আমার ফ্রিজে রাখা ছিল, তাই একটু ড্রাই হয়ে গেছে। এখন দানাটা ছাড়াতে একটু অসুবিধা হবে। খেজুরগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে 1 কাপ গরম দুধ দিয়ে এই খেজুরগুলোকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলাম। এই সময় আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে চেলে নেব। তার জন্য একটা পাত্রের ওপরে স্ট্রেনার দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে অবশ্যই ভালো করে চেলে নিতে হবে, যাতে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশে যায়। উপকরণগুলো চেলে নেওয়ার পর আমি ভালো করে আরও একবার মিক্স করে দিচ্ছি। উপকরণগুলো যত ভালোভাবে মিশে যাবে, কেকটা তত স্পঞ্জিভাবে তৈরি হবে। এখন যে কেক টিনটার মধ্যে আমি কেকটা তৈরি করব, সেই কেক টিনটাকে আমি রেডি করে নিয়েছি। কেক টিনের নিচে এবং ধারে বাড়িতে থাকা নর্মাল যে সাদা কাগজ, সেগুলোকে কেটে আমি লাগিয়ে দিয়েছি আর তার উপরে একটু করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়েছি। ফিরে এলাম 30 মিনিট পর। এখন খেজুরগুলো দুধের মধ্যে অনেকটা ভালো করে ভিজে গেছে, তাতে খেজুরগুলো ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এর ওপরে একটা স্ট্রেনার রেখে খেজুরগুলোকে আমি ছেঁকে নিলাম, যাতে দুধটা নিচে পড়ে গেল আর ওপরে খেজুরগুলো রয়ে গেল। খেজুরগুলো থেকে আমি দানাগুলোকে এখন বের করে নিচ্ছি। কেক তৈরির জন্য খুব নরম এবং রসালো খেজুর হলে কেকটা খুবই ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই নরম এবং রসালো খেজুর দিয়ে কেকটাকে তৈরি করবেন। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। সমস্ত খেজুরের দানাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি খেজুরগুলোকেও মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম আর এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা গলানো বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। প্রায় মিনিট 2 সময় ধরে মিক্সিটাকে ঘুরিয়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স নাহলে এলাচ গুঁড়ো, না হলে দারচিনির গুঁড়ো অবশ্যই এখানে অ্যাড করবেন। আপনাদের যে ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারটা এখানে অ্যাড করতে পারেন। এখন ভ্যানিলা এসেন্সটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো অল্প অল্প পরিমাণে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একসঙ্গে বেশি দিয়ে দিলে শুকনো উপকরণগুলো মেশাতে গিয়ে লাম্পস হয়ে যেতে পারে। আর শুকনো উপকরণটা দিয়ে দেওয়ার পরে এরকম হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে ওভার মিক্স করলে কিন্তু কেকটার ভালো স্পঞ্জ হবে না এবং ভালোভাবে ফুলবে না। প্রথমে 60% মতো শুকনো উপকরণ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, তারপরে বাকি মিশ্রণটাকেও দিয়ে দিলাম। বাকি মিশ্রণটা দিয়ে দেওয়ার পর একই রকমভাবে হালকা হাতে আমি মিশিয়ে নিলাম, কিন্তু এখন দেখুন মিশ্রণটা অনেকটাই গাঢ় মনে হচ্ছে, অর্থাৎ ব্যাটারটা অনেকটাই গাঢ় রয়েছে। ব্যাটারটাকে একটা সঠিক ঘনত্বে নিয়ে আসতে হবে। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে লিকুইড হিসাবে আমার লাগলো 1 কাপ দুধ আর 1/4 কাপ জল। পরবর্তীকালে আপনার 1/4 কাপ জলের পরিবর্তে দুধ দিয়েও মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে পারবেন। এখন দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রকম মোটা ঘনত্বে আপনাদের রেখে দিতে হবে। ময়দার কেকের থেকে আটার কেক যখন তৈরি করবেন তখন ব্যাটারটা একটু মোটা করে রাখতে হবে, যাতে ওপর থেকে পড়তে একটু সময় লাগে। এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এটাকে একটু করে ট্যাপ করে দিতে হবে, আর ট্যাপ করে দিলেই ব্যাটারটা পুরো কেক টিনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে।
ট্যাপ করে দেওয়ার পর ওপর থেকে কিছুটা আমন্ড বাদাম সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমন্ড বাদামের পরিবর্তে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। কেক টিনটাকে সাজিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব বেক করার পদ্ধতিতে। আগে থেকে আমি একটা ডিপ পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড রেখে একটা স্টিলের থালা দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে রেখেছিলাম। এই প্রিহিট করা পাত্রটার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো বেক করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন। আমি লোতে রেখেই কেকটা বেক করে নিয়েছিলাম। 30 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা কত ভালোভাবে ফুলে গেছে। আর ওপরে আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা গরম রয়েছে তবু ওপর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। এবারে কেকটাকে আমি চেক করে নেব ভেতরটা ভালোভাবে কুক হয়েছে কি। একটা এই ধরনের কাঁটা নিয়ে এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, তারপর তুলে নিয়ে দেখে নিলাম যে কাঁটার গায়ে কিছু ব্যাটার লেগে নেই, তাহলে বুঝতে হবে যে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। কেকটাকে নাবিয়ে রাখবো। নাবিয়ে রাখার পর একটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। তারপর এটাকে ঠান্ডা করে আনমোল্ড করে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে এইভাবে কাগজগুলোকে ধরে একটু টেনে তুলে নিচ্ছি। তাতেই দেখুন খুব সুন্দরভাবে কেক মোল্ড থেকে কেকটা বেরিয়ে চলে এসেছে। এবারে সাইডের এবং তলার কাগজগুলোকে আমি কেক থেকে বের করে নেব। ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমার কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়নি, তাই কাগজটা তোলার সময় কেকটা একটু উঠে উঠে আসছে। এতে কোনো অসুবিধা হবে না। আপনারা পুরোপুরিভাবে কেকটাকে ঠান্ডা করে তারপরে কাগজগুলোকে এইভাবে তুলবেন, তাতে কাগজগুলো তোলা সহজ হবে। গরম থাকলে কিন্তু কাগজগুলো তুলতে তুলতে ছিঁড়ে যেতে পারে, আমার মতো এরকম অসুবিধা হতে পারে। এখন দেখুন সমস্ত কাগজ তুলে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কেকটা কতটা নরম হয়েছে। যাদের ধরুন শারীরিক নানান ধরনের সমস্যা আছে, চিনি, গুড়, ডিম এই সমস্ত জিনিস খাওয়া যায় না, তারা এইভাবে কেক তৈরি করে কিন্তু বাড়িতে খেতে পারেন। একদম ছোট ছোট কয়েকটা টুকরো করে আমি কেকটাকে কেটে নিয়েছি আর আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।